ফুটবল বিশ্বকাপ জেতা প্রতিটি শক্তিশালী দলের জন্য স্বপ্ন, কিন্তু ফুটবল বিশ্বকাপে খেলা প্রতিটি দেশের জন্য স্বপ্ন। আমরা আমাদের বিশ্বকাপের 48টা দল পেয়ে গেছি এবং অনেক দলকে নিয়ে কথাও বলছি, কিন্তু আজকে আমি এমন 4টা দলের কাহিনী শেয়ার করব যাদের বিশ্বকাপে খেলা তো দূরের কথা, বিশ্বকাপে আসাও একটা চ্যালেঞ্জ ছিল। এবং সেই 4টি দল হলো কুরাসাও, হাইতি, কেপ ভার্দে এবং DR কঙ্গো। তো চলেন শুরু করা যাক। ক্যারিবিয়ান সাগরের নীল জলের মধ্যে ভাসছে ছোট্ট একটি দ্বীপ, নাম কুরাসাও। দূর থেকে দেখলে মনে হবে যেন রঙিন একটা স্বপ্নের শহর। উইলিয়ামস্টাডের ঘরগুলো যেন পেন্টিং, পর্যটকদের জন্য স্বর্গ। কিন্তু এই সৌন্দর্যের নিচে একটা সীমাবদ্ধ বাস্তবতা রয়েছে। কুরাসাও আসলে স্বাধীন একটা দেশ না, এটা নেদারল্যান্ডসের কিংডমের অংশ। এই সংযোগ তাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসন সবকিছুই তুলনামূলকভাবে উন্নত। দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের একটি ডাচ দ্বীপরাষ্ট্র, ভেনেজুয়েলার কাছের অবস্থান। তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত দুটি জিনিসের উপরে, পর্যটন কেন্দ্র এবং তেল শোধনাগার। একসময় ভেনেজুয়েলার তেল এনে এখানে শোধন করা হতো, কিন্তু ভেনেজুয়েলার সংকটের পর সেই খাতে ধাক্কা খায়, ফলে বেকারত্ব বাড়ে, অর্থনীতি ধীরগতির হয়ে পড়ে। পর্যটন এবং তেল শোধনাগারই মূল ভিত্তি। মাথাপিছু আয় বেশ ভালো, কিন্তু আমদানি নির্ভর দেশ হয় এখানে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী। এই দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। এই দেশে রয়েছে ডাচ ধাঁচের উন্নত শিক্ষা ব্যবস্থা। সাক্ষরতার হার 96%-এরও বেশি। ভৌগোলিক অবস্থানের কারণে কলম্বিয়া থেকে আমেরিকার মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে কুরাসাও ব্যবহৃত হয়। এখানে মানি লন্ডারিং একটা বড় সমস্যা। কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র 1.5 লাখের মতো, মানে এখান থেকে আপনি যদি 100টা প্রতিভাবান প্লেয়ার বের করতে চান তাহলে হয়তো বা আপনি 5 জনকেও বের করতে পারবেন না। তাই কুরাসাও একটা অদ্ভুত পথ বেছে নেয়। তারা ইউরোপে জন্ম নেওয়া, বিশেষ করে নেদারল্যান্ডসে বড় হওয়া খেলোয়াড়দের দলে নেয়। এই ডায়াসপোরা প্লেয়ারদের কারণে দলটা মাঝে মাঝে শক্তিশালী দেখায়, কিন্তু এর একটা সমস্যা আছে। এখানে লোকাল একাডেমি বা গ্রাসরুট ফুটবল অনেক দুর্বল, যার ফলে এই দেশে ট্যালেন্ট উৎপাদন হয় না। কুরাসাও ফুটবলটা অনেকটা ধার করা স্বপ্ন, নিজের মাটিতে বীজ কম কিন্তু বাইরে থেকে ফুল এনে সাজানো। এবং কুরাসাও মাত্র 1.5 লাখ পপুলেশন নিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ খেলতে যাবে এবার, যেটা বিশ্ব ফুটবলের জন্য রীতিমতো একটা ইতিহাস গড়েছে। ডাচ কোচ ফ্রেড রুটেনের অধীনে তারা কনকাকাফ অঞ্চলে চমক দেখিয়েছে। এবার আমরা যাই হাইতিতে, একটা দেশ যার ইতিহাস শুনলে আপনার মনে হবে এটি ইতিহাসের সবচেয়ে অন্যায্য অধ্যায়গুলোর একটি। 1804 সালে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। দাসরা বিদ্রোহ করে, যুদ্ধ করে এবং অবশেষে স্বাধীনতা অর্জন করে। পৃথিবীর প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে হাইতি। কিন্তু এখানেই শুরু হয় আসল ট্র্যাজেডি। ফ্রান্স হাইতিকে বলে, তোমরা স্বাধীন হতে পারো, কিন্তু আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ছিল প্রায় 150 মিলিয়ন ফ্রাঙ্ক, সেই 1825 সালের মান অনুযায়ী। এটি হাইতির মোট অর্থনীতির অনেক গুণ। ফ্রান্স বলেছিল এই টাকা স্বাধীনতা শিকারের জন্য দেওয়া প্রয়োজন। হাইতি প্রায় 100 বছর ধরে ফ্রান্সের এই ঋণ শোধ করে। হাইতিকে বলা হয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অভিশপ্ত ভূখণ্ড। 2010 এবং 2021 সালে অনেক বড় বড় ভূমিকম্প আসে এবং একের পর এক ঘূর্ণিঝড় দেশটিকে পঙ্গু করে দিয়েছে। সরকারের পতন, প্রেসিডেন্টের হত্যাকাণ্ড এবং গ্যাং কালচারের জন্য দেশটির অবকাঠামো আজ ধ্বংসের পথে। পোর্ট ও প্রিন্সের 90% এলাকা অপরাধী গ্যাংদের দখলে। একটি নতুন দেশ যার স্কুল, রাস্তা, হাসপাতাল বানানোর কথা, সে তার সব টাকা দিয়ে দিচ্ছে সাবেক উপনিবেশকারীদেরকে। এরপর আসে রাজনৈতিক বিশৃঙ্খলা, একের পর এক অভ্যুত্থান, দুর্নীতিগ্রস্ত সরকার, বিদেশি হস্তক্ষেপ। 2010 সালে 7.0 মাত্রার ভূমিকম্পে প্রায় 2 লাখের বেশি মানুষ মারা যায়। দেশের অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পোর্ট ও প্রিন্সের অলিগলিতে এখন মাদকের ট্রানজিট। ক্ষুধার্ত তরুণরা কলম বা ফুটবল ছাড়ার আগেই হাতে তুলে নিচ্ছে AK-47। এই দেশে দুর্নীতির শেকড় এত গভীরে যে এখানে ত্রাণের টাকাও সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছাতে পারে না। শিক্ষা ব্যবস্থা এখানে বিলাসিতা, মাদক চোরাচালানের স্বর্গরাজ্য। দুর্বল বিচার ব্যবস্থা আর দুর্নীতির কারণে এখানে মাদকের হার ভয়াবহ। বিশৃঙ্খলার কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্ধেকের বেশি মানুষ অশিক্ষিত। কিন্তু এসব বাধা বিপত্তিকে অতিক্রম করে 1974 সালের পর ঠিক 52 বছর পর হাইতি আবার সেই বিশ্বকাপে খেলতে যাচ্ছে এবং তারা নিকারাগুয়াকে 2-0 গোলে হারিয়ে এই কোয়ালিফিকেশন যাত্রা শেষ করেছে। কঙ্গোর গল্পটা আরো ট্র্যাজিক। মধ্য আফ্রিকার বিশাল দেশ, যা কোবাল্ট, সোনা, হীরার মতো বিশাল খনিজ সম্পদে ভরপুর। বিশ্বের অন্যতম ধনী একটা দেশ, কিন্তু মানুষগুলো বিশ্বের দরিদ্রতম। এই দেশ পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জায়গাগুলোর একটি। কোবাল্ট, কোলটান, সোনা এগুলো ছাড়া তো স্মার্টফোন চলবেই না। কিন্তু সমস্যা হলো এই সম্পদ তাদের ধ্বংস করেছে। 1885 সালে বেলজিয়ামের রাজা লিওপোল্ড কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানান। অ্যাডাম হসচাইল্ডের লেখা কিং লিওপোল্ডস গোস্ট নামক একটি বই অ্যাডাম হসচাইল্ড লিখেছিলেন। তিনি ওই সময় কঙ্গোতে লাখ লাখ মানুষ হত্যা করেন। তারপর স্বাধীনতা এলেও লেগেছিল গৃহযুদ্ধ, মিলিশিয়া, বিদেশি হস্তক্ষেপ। কঙ্গোর মিলিশিয়া বলতে বোঝায় এমন অসরকারি সশস্ত্র গোষ্ঠী
যারা সাধারণত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর ভেতরে নিজস্ব স্বার্থে যুদ্ধ বা সহিংস কার্যক্রম চালায়। এরা কোনো নিয়মিত সেনাবাহিনীর অংশ নয়, কিন্তু অনেক সময় বাস্তবে ছোট সেনাবাহিনীর মতোও কাজ করে এবং এদের জন্য আজও পূর্ব কঙ্গোতে যুদ্ধ লেগে আছে। এবং ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধটি হচ্ছে ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট কনফ্লিক্ট সিন্স ওয়ার্ল্ড ওয়ার 2। খনিজ সম্পদ নিয়ন্ত্রণ করে মিলিশিয়া এবং সেই টাকা দিয়ে তারা অস্ত্র কেনে, সেই অস্ত্র দিয়ে আবার যুদ্ধ করে। এই চক্র যেন কোনো সময় থামে না। এই কঙ্গো সম্পদ চুরির এক বড় আখড়া। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর রাজনৈতিক দুর্নীতির কারণে অর্থনীতি বিপর্যস্ত। শিশুদের বড় একটা অংশ স্কুলে যাওয়ার বদলে খনিতে কাজ করতে বাধ্য হয়। মাদকাসক্তি, বিশেষ করে সস্তা সিনথেটিক ড্রাগ, যুব সমাজকে ধ্বংস করেছে। খনিগুলোতে কাজ করা শিশুরা ক্লান্তিবোধ কাটাতে বম্বু নামক এক ধরনের মারাত্মক নেশায় বুঁদ হয়ে থাকে। দুর্নীতি এখানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শিক্ষা ব্যবস্থা খাতা কলমে থাকলেও অধিকাংশ এলাকায় স্কুলগুলো এখনও শরণার্থীদের আশ্রয়স্থল। কঙ্গো 1974 সালে শেষবার বিশ্বকাপ খেলেছিল। যে দেশে প্রতিদিন বাঁচাটাই যুদ্ধ, সেখানে কি ফুটবল আদৌ প্রাধান্য পায়? দীর্ঘ 52 বছর পর তারা আবার বিশ্বমঞ্চে পর্তুগালের মতো দলের বিপক্ষে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে তারা। আফ্রিকান কোয়ালিফায়ারে তাদের রক্ষণাত্মক এবং কৌশলী ফুটবল তাদের এই স্বপ্ন পূরণ করেছে। এবার আসি পৃথিবীর অন্যতম সৌন্দর্যের দেশ কেপ ভার্ডেতে। আটলান্টিক মহাসাগরের 10টি আগ্নেয়গিরি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত। প্রাকৃতিক সম্পদ প্রায় নেই। তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষ, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে। কেপ ভার্ডের অনেক মানুষ ইউরোপে বসবাস করে। তাদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে চালিয়ে রেখেছে এবং তাদের পর্যটন কেন্দ্রগুলো তাদের ইনকামের একটা বড় সোর্স। প্রতি বছর অনেক পর্যটক এই দ্বীপ রাষ্ট্রে ঘুরতে আসেন। তীব্র খরা আর পানির অভাব যেন এখানে নিত্যদিনের সঙ্গী। চাষযোগ্য জমি খুবই কম। আফ্রিকার সবচেয়ে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত দেশগুলোর একটি হচ্ছে এই কেপ ভার্ডে। গণতন্ত্র এখানে অত্যন্ত সুদৃঢ়, কিন্তু সমস্যা হচ্ছে পর্যটন বাড়ার সাথে সাথে এখানে কোকেন পাচারের ঝুঁকিও বাড়ছে। তবে সরকার কঠোর হস্তে তা দমন করছে। রাজনৈতিকভাবে দেশটা স্থিতিশীল, দুর্নীতি কম, শিক্ষা ব্যবস্থা তুলনামূলক খুবই ভালো এবং এই কারণেই তারা একটা সিস্টেম তৈরি করতে পেরেছে। তাদের অনেক ফুটবলার ইউরোপে বড় হয়েছে, সেখানেই ট্রেনিং পেয়েছে এবং তারপরে জাতীয় দলের হয়ে খেলছে। ব্লু শার্কস নামে পরিচিত এই দলটি ক্যামেরুন এবং অ্যাঙ্গোলার মতো জায়ান্টদের টপকে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এদের বেশিরভাগ খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলে, যারা মূলত প্রবাসীদের সন্তান। দেশের প্রতি তাদের টানই আজ তাদের বিশ্বকাপে পৌঁছে দিয়েছে। কেপ ভার্ডে দেখিয়েছে যে দেশ ছোট হলে সমস্যা না, কিন্তু মন মানসিকতা ছোট হলে সমস্যা।